আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ইতিহাসের ধারণা, এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো, প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝাবো। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। এই অধ্যায় থেকে সাধারণত কোনো বড় প্রশ্ন আসে না, আসলে ছোট প্রশ্নই আসে। অনেক স্কুলে এই অধ্যায় থেকে কোনো প্রশ্নও আসে না, তবে কিছু কিছু স্কুলে এই অধ্যায় থেকে প্রশ্ন করে। তাই এই অধ্যায়টা তোমাদের সকলকেই পড়ে রাখতে হবে। এটা খুব একটা কঠিন অধ্যায় নয়, অত্যন্ত সহজ। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে এই অধ্যায়টা তোমাদের কাছে আরও বেশি সহজ বলে মনে হবে। তো শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, এখানে হেডিং করা হয়েছে ইতিহাসের গল্প স্বল্প। এই অংশে ইতিহাস সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য গল্পের মতো করে অত্যন্ত সহজভাবে আলোচনা করা হয়েছে। তো তোমরা এটাকে গল্পের মতো করেই পড়ো, দেখবে ইতিহাস তোমরা কেন জানবে, কেন ইতিহাস জানা প্রয়োজন তা সম্পর্কে একটা ধারণা পাবে। কি লেখা রয়েছে? যত পুরনো দিনের কথাই হোক, গল্পের মতো করে বললে সবারই ভালো লাগে, কিন্তু মুশকিল হলো অনেক ইতিহাস বইতেই গল্পগুলি ভালো জমে না। খালি রাজা উজিরের নাম ধাম, যুদ্ধের সাল তারিখ। তাই ইতিহাস পড়তে গিয়ে গল্পের মতো সেই মজাটা সবাই পায় না। গুলিয়ে যায় নামগুলি, মনে থাকে না সাল তারিখ, কে কার পরে ক্ষমতায় এলেন সেসব মনে রাখা খুবই কঠিন। অর্থাৎ ইতিহাস বই বললেই আমাদের মাথায় আসে শুধু সাল তারিখ মনে রাখতে হবে, রাজাদের নাম মনে রাখতে হবে, কার পরে কে শাসন ক্ষমতায় বসলো সেটা মনে রাখতে হবে। তো এত তথ্য মনে রাখা খুবই মুশকিল হয়ে পড়ে আমাদের কাছে। তাই এখানে প্রথম অংশে বলা হয়েছে যে যত পুরনো দিনের কথাই হোক, যদি গল্পের মতো করে আমাদেরকে কাহিনীগুলো বলা হয় তাহলে আমাদের সবারই শুনতে ভালো লাগে। কিন্তু অনেক ইতিহাস বইতেই সেগুলো গল্পের মতো করে লেখা থাকে না। আমাদের পড়লে শুধু মনে হয় যে শুধুই সাল তারিখ, বিভিন্ন রাজাদের নাম, কবে যুদ্ধ হয়েছিল সেই সাল তারিখের নাম। অর্থাৎ এত তথ্য আমাদের মনে রাখা মুশকিল হয়ে পড়ে, তাই ইতিহাস পড়তেও ভালো লাগে না। এই প্রসঙ্গে তোমার উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকলো যে তোমার ইতিহাস বই পড়তে কেমন লাগে, এটা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো কি লেখা রয়েছে, কিন্তু কঠিন হলেও একটু আধটু নাম বা সাল মনে রাখা জরুরি, কারণ যেসব ঘটনার কথা ইতিহাস বইতে থাকে সেগুলি আজ থেকে অনেক অনেক বছর আগে ঘটেছিল। আবার সব ঘটনাগুলি একই দিনে বা একই বছরে ঘটেনি। তাহলে কিভাবে জানা যাবে কোন ঘটনাটা কবে ঘটেছিল? তাই আগে পরে করেই সাজাতে হয় ইতিহাসকে। তার জন্য জানতে হবে ঘটনাগুলির সময়কাল। এখন তোমাদের মনে হতে পারে যে ধুর, আমাদের অত সাল তারিখ মনে রাখার কেন প্রয়োজন, কেন আমরা ওগুলো মনে রাখবো? আসলে ইতিহাস বইতে যে ঘটনাগুলো থাকে সেগুলো অনেক দিন আগের ঘটনা, আর সব ঘটনাগুলোই যে একই বছরে বা একই দিনে ঘটেছিল তা তো নয়। কোনো ঘটনা আগে ঘটেছিল, কোনো ঘটনা পরে ঘটেছিল, বিভিন্ন সময়ে সেই ঘটনাগুলো ঘটেছিল। তাই আগে পরে করে সাজানোর জন্য যে কোন ঘটনাগুলো আগে কোন ঘটনাগুলো পরে ঘটেছিল সেগুলো সাজানোর জন্য সাল তারিখ ব্যবহার করা হয়। এই কারণে আমাদের সাল তারিখ মনে রাখাটা জরুরি, না হলে বিভিন্ন সময়কাল আমরা গুলিয়ে ফেলবো। এরপরে বলা হচ্ছে ইতিহাসে সময় মাপতে গেলে চাই তারিখ, মাস, সাল, শতাব্দী অর্থাৎ 100 বছর, সহস্রাব্দ অর্থাৎ 1000 বছর, এইসব নানা সময় মাপার হিসাব। তো আমরা ইতিহাসের সময় মাপার জন্য তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ এগুলো ব্যবহার করি। সেখানে
সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব বিশেষ কাজেই লাগে না। তাই সাল তারিখগুলি যতই জটিল হোক আসলে ওরা নির্দোষ, অর্থাৎ এই সাল তারিখগুলোর আসলে কোনো দোষ নেই। আমরা যতই এদের উপরে রাগ করি না কেন, পাছে আমরা সময়ের হিসাবে গোলমাল করে ফেলি, তাই তো ওরা আমাদের সাবধান করে দেয়। অর্থাৎ আমরা যাতে ইতিহাসে ঘটা বিভিন্ন ঘটনার সময়কালের মধ্যে গোলমাল না করে ফেলি, সেই বিষয়ে আমাদেরকে সাহায্য করে সাল তারিখ। ফলে ইতিহাস বইতে একটু আধটু সাল তারিখ থাকবেই, অর্থাৎ এটা আমাদেরকে মেনে নিতে হবে। নানান ধাঁধা ও মজার হিসাব করে সাল তারিখ মনে রাখাটা একটা খেলা। দেখো তো কত ভালো করে তোমরা এই খেলাটা খেলতে পারো বছর জুড়ে। অর্থাৎ বলা হচ্ছে নানান ধাঁধা বা মজার হিসাব করে এই সাল তারিখ মনে রাখাটা একটা খেলা, এটাকে একটা খেলার মতো করে নিতে হবে এবং সারা বছর ধরে আমরা এই খেলাটা কত ভালোভাবে খেলতে পারছি, অর্থাৎ কত সাল তারিখ মনে রাখতে পারছি সেটা আমাদেরকে দেখতে হবে। এটা তো গেল সাল তারিখের প্রসঙ্গ। এরপরেই দেখবে রয়েছে বিভিন্ন জায়গার নাম বা বিভিন্ন ব্যক্তির উদ্ভট নামের প্রসঙ্গ। ইতিহাসে যে সমস্ত ব্যক্তিদের বা যে সমস্ত জায়গার নাম রয়েছে সেগুলোর সাথে বর্তমানের নামকরণের মিল খুব একটা বেশি পাওয়া যায় না। তখনকার সময় যে নামগুলো দেওয়া হতো সেটা সেই সময় প্রাসঙ্গিক থাকলেও বর্তমান সময় সেগুলো শুনলে অনেকটা উদ্ভট মনে হয়। এ প্রসঙ্গে দেখো পাঠ্য বইতে কি লেখা রয়েছে, জটিল নাম ধামগুলো নিয়ে দুশ্চিন্তা তবু থেকেই গেল। জটিল নাম বা ধাম বা জায়গার নাম সেগুলো নিয়ে দুশ্চিন্তা থেকেই গেল। কারো যদি নামের আগে গঙ্গাইকোন্ডচল বা সকলোত্তর পথনাথ এর মতো উপাধি বসে, কারো যদি নাম হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এসব নাম বা উপাধি মনে রাখা খুবই কঠিন। কিন্তু এই উপাধি বা নামগুলি অনেক কাল আগের মানুষদের, অর্থাৎ তারা তো এখনকার মানুষ নয়, তারা অনেক কাল আগের মানুষ, তারাও হয়তো এত বড় বড় নাম উপাধি নিয়ে গোলমালে পড়তেন, কিন্তু উপায় ছিল না। ওই সময় এমন বড় খটোমটো উপাধি এবং নামেরই চলন ছিল, সেই নামগুলি এখন আর বদলে নেওয়ার উপায় নেই। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে এই গঙ্গাইকোন্ডচল এই উপাধি নিয়েছিলেন চোল রাজা প্রথম রাজেন্দ্র, আর সকলোত্তর পথনাথ এই উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন। এটা তোমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবে। আর এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন তুর্কি সেনাপতি। তিনি বাংলার নদিয়া দখল করেছিলেন এবং সেই থেকেই বাংলায় তুর্কি শাসনের শুরু হয়েছিল। এটাও তোমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবে। তো এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো, ইতিহাসে সাল তারিখ যেমন আমাদের মনে রাখতে বিরক্ত লাগে, ঠিক তেমনই বিভিন্ন ধরনের উদ্ভট নাম মনে রাখতেও আমাদের বিরক্ত লাগে। কিন্তু বিষয়টা হলো এই নামগুলো অনেক দিন আগেকার নাম, তখনকার সময় এই ধরনের নামই ব্যবহার করা হতো। এখন আমরা চাইলেও সেগুলোকে ছোট করে বলতে পারবো না, তাই এগুলো আমাদের একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। যদিও ইতিহাসে উল্লিখিত সব নামই যে এমন বড় নাম ছিল তা কিন্তু নয়। সে প্রসঙ্গে দেখো এই পৃষ্ঠার একদম শেষ লাইনে বলা হচ্ছে, বাবর, আকবর প্রভৃতি নামগুলি বেশ ছোট, সহজেই মনে থাকে। তো ইতিহাসে উল্লিখিত সব নামই যে কঠিন নাম তা কিন্তু নয়, অনেক ছোট ছোট সহজ নামও আছে। তাই যেগুলো কঠিন নাম সেগুলো একটু আমাদের কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। এবারে দেখো প্রথম পৃষ্ঠার ডান দিকে পড়ার মাঝে মজার কাজ এই অংশে লেখা রয়েছে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এই বাক্যটায় 6 জন মুঘল সম্রাটের নামের হদিশ লুকিয়ে আছে। দেখো তো নামগুলি খুঁজে পাও কিনা। সূত্র লুকিয়ে আছে 5ম অধ্যায়ে। তো এটা আমি খুব ছোটবেলায় শিখেছিলাম, তোমরা চাইলে এখান থেকে দেখে লিখে নিতে পারো। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এখানে 6 জন মুঘল সম্রাটের নাম রয়েছে।
বাবার অর্থাৎ বাবর, হৈল অর্থাৎ হুমায়ুন, আবার অর্থাৎ আকবর, জর অর্থাৎ জাহাঙ্গীর, সারিল অর্থাৎ শাহজাহান, ঔষধে অর্থাৎ ঔরঙ্গজেব। এখানে দেখো বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব। আশা করছি তোমরা এই নামগুলো আর কোনোদিনও ভুলবে না, আর পরবর্তী প্রজন্মকে শেখাতেও পারবে। চলে আসছি 2 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, কিন্তু যতই শক্ত লাগুক দন্তি দুর্গ নামের কাউকে তো আর ছোট করে দন্তি বা দুর্গ বলে লেখা যায় না। অর্থাৎ ইতিহাসের যে কঠিন নামগুলো আমাদের যতই শক্ত লাগুক কষ্ট করে মনে রাখতে হবে, সেগুলোকে ছোট করে লেখা যাবে না। এ প্রসঙ্গে বলে রাখি, এই দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। তোমরা এনার সম্পর্কে পরে আরো জানতে পারবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, কিন্তু ধরা যাক তোমাদের কারো কারো বেশ মনে থাকে সব নাম বা সাল, ইতিহাস বুঝতে পারা কি তাকেই বলে? সোজা কথায় এর উত্তর হলো না। সাল, তারিখ, নাম ধাম মুখস্থ থাকলেই ইতিহাস জানা হয় না। অর্থাৎ এতক্ষণ আমরা ইতিহাস জানার ক্ষেত্রে বিভিন্ন সাল, তারিখ, বিভিন্ন ব্যক্তির নাম, জায়গার নাম এগুলো জানা নিয়ে আলোচনা করছিলাম। তবে এগুলো জানলেই কি ইতিহাসকে পুরো জানা হয়ে যাবে? তা কিন্তু নয়, সেটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র নাম, ধাম, সাল, তারিখ এগুলো মনে রাখাকেই ইতিহাস জানা বলে না। তাহলে ইতিহাস জানা কাকে বলে? ছোট করে বললে বলা যায়, বছরের পর বছর ঘটা নানা ঘটনার এবং অনেক লোকের অনেক কাজকর্মের কারণ এবং ফলাফল বোঝার চেষ্টা করাই ইতিহাস জানা। তাহলে ইতিহাস জানা আমরা কাকে বলবো? বছরের পর বছর ঘটা নানা ঘটনার এবং অনেক লোকের অনেক কাজকর্মের কারণ এবং ফলাফল বোঝার চেষ্টা করাই হলো ইতিহাস জানা। আর যদি তোমাদের মনে প্রশ্ন জাগে যে ইতিহাস জানা প্রয়োজন কেন, সেটাও দেখো বইয়ের এই অংশে লেখা রয়েছে। আমি যেটুকু আন্ডারলাইন করে দিয়েছি এটুকু মনোযোগ সহকারে পড়ো, তাহলে বুঝবে যে ইতিহাস জানা বা ইতিহাস বই পড়ার প্রয়োজন কেন। দেখো কি লেখা রয়েছে, এমন অনেক ঘটনা এবং কাজ আগে ঘটেছে যার ছাপ আজও আমাদের চারপাশে রয়েছে। তাই সেই সব কাজ এবং ঘটনাগুলোর বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। সেই ধারণা তৈরির জন্যই ইতিহাস পড়ার দরকার হয়। অর্থাৎ অনেক আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যার ছাপ আজও আমাদের চারপাশে বর্তমান, তো সেগুলো সম্পর্কে আমাদের বুঝতে ইতিহাস বই পড়তে হবে। এর পরের অংশে হেডিং করা হয়েছে ইতিহাস জানার রকম ফের। অর্থাৎ আমরা বিভিন্ন জিনিস থেকে ইতিহাস জানতে পারি, সেটা সম্পর্কেই এই অংশে জানব। কি বলা হচ্ছে দেখো, পুরনো দিনের যেসব জিনিস আজও রয়ে গেছে সেগুলোই অতীতের কথা জানতে সাহায্য করে। পুরনো ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র থেকে এক একটা সময়ের মানুষের বিষয়ে আমরা জানতে পারি। তাই সেগুলি ইতিহাসের উপাদান। অর্থাৎ বলা যায় যে সমস্ত জিনিস থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারি সেগুলোকেই বলে ইতিহাসের উপাদান। কিন্তু প্রকৃতির কোপে আর মানুষের হাতে পড়ে সেসব উপাদানের অনেক কিছুই আজ আর নেই, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তাই একটানা ইতিহাস জানার উপায়ও নেই। ভাঙাচোরা ছিঁড়ে যাওয়া উপাদানের টুকরো খুঁজে জুড়ে নেন ঐতিহাসিক। ঐতিহাসিক মানে যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের বলা হয় ঐতিহাসিক। তারপর সেগুলিকে সাজিয়ে নেন আগে পরে করে, তার থেকে তৈরি করেন অনেক আগের সেই সময়ের একটা ছবি। আর যেখানে উপাদানের টুকরো পাওয়া যায় না সেখানে ফাঁক থেকে যায়। অর্থাৎ প্রত্যেকটা যুগ সম্পর্কে জানার জন্যই যে সেই যুগের বিভিন্ন উপাদান ঐতিহাসিকরা পেয়েছেন তা কিন্তু নয়। ঐতিহাসিকরা যে সমস্ত উপাদান পেয়েছেন
তা থেকে যে তথ্য পাওয়া যায় সেগুলো তো ইতিহাস বইতে লিখেছেন, তবে যে সমস্ত সময়ের কোনো উপাদান ঐতিহাসিকরা পাননি সেই সমস্ত সময় সম্পর্কে কিন্তু আমরা সঠিকভাবে ধারণা পাই না। সেই সমস্ত সময়গুলো সম্পর্কে ঐতিহাসিকদের একটা ধারণা আন্দাজ করে নিতে হয়। এরপরে দেখো লেখা রয়েছে, টুকরো উপাদান দিয়ে ইতিহাসের ফাঁক ভরাট করার সময় ঐতিহাসিককে সাবধান থাকতে হয়, খেয়াল রাখতে হয় যাতে ঠিক টুকরো ঠিক সময়ে খাপ খায়। সময় আর জায়গা আলাদা হয়ে গেলে অনেক ক্ষেত্রে বদলে যায় কথার মানে, সেটা ঐতিহাসিককে মনে রাখতে হয়। অর্থাৎ ইতিহাসের বিভিন্ন উপাদানের সাহায্য নিয়ে ঐতিহাসিক যখন ইতিহাস লিখতে বসেন তখন তাকে অনেক সাবধানী হতে হয়, কারণ সময় আর জায়গার যদি একটুও অদল বদল হয়ে যায় সেক্ষেত্রে তার মানেটাই সম্পূর্ণ বদলে যায়। দেখো লেখা রয়েছে, আজকাল তোমরা বিদেশি বলতে ভারতের বাইরে অন্য দেশের লোকেদের বোঝো, কিন্তু সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাতো। তাই শহর থেকে অচেনা কেউ গ্রামে গেলে তাকেও ওই গ্রামবাসীরা পরদেশি বা অজনবী ভাবতেন। অর্থাৎ আমরা এখন বিদেশি বলতে বুঝি অন্য দেশের মানুষ, কিন্তু সুলতানি বা মুঘল আমলে বিদেশি বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাতো। তাই শহর থেকে অচেনা কেউ যদি গ্রামে যেত বা অন্য শহর থেকে যদি কেউ আসতো, গ্রামবাসীরা বা শহরবাসীরা সেই নতুন মানুষকে পরদেশি বা অজনবী ভাবতেন। ফলে মুঘল যুগের কোনো লেখায় পরদেশি কথাটা দিয়ে সবসময় ভারতের বাইরে থেকে আসা লোক বোঝাতো না, সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইতিহাস পড়ার ক্ষেত্রে আমাদের এই শব্দের অর্থগুলোও ভালো করে বুঝে নিতে হবে। 2 নং পৃষ্ঠার বাম দিকে টুকরো কথা অংশে ইতিহাসের উপাদান সম্পর্কে লেখা রয়েছে। দেখো, ইতিহাসের সব উপাদান একরকম নয়। একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বই এক জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা যায়, যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে বলে লেখো। তাহলে লেখো কাকে বলে? পাথর বা ধাতুর পাতের লেখা থেকে যদি পুরনো দিনের অনেক কথা জানা যায় তাকে বলা হবে লেখো। তামার পাতে লেখা হলে তা হয় তাম্রলেখ, অর্থাৎ তামার পাতের লেখা থেকে যদি পুরনো দিনের অনেক কথা জানা যায় তাকে বলা হবে তাম্রলেখ। আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ। আর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। তাহলে কাগজে লেখা তা থেকে যদি পুরনো দিনের অনেক কথা জানা যায় তাকে বলা হবে লিখিত উপাদান। এই অংশটুকু একটু পড়ে নেবে। তো 2 নং পৃষ্ঠার একদম নিচের লাইনে দেখো লেখা রয়েছে, আবার ধরো দেশ বলতে অনেকেই তাঁদের আদি বাড়ি বোঝেন। যেমন কেউ হয়তো বলেন তার দেশ বর্ধমান। এখানে দেশ আসলে একই রাজ্যের মধ্যে আলাদা অঞ্চলকে বোঝাচ্ছে, কারণ বর্ধমান জায়গাটি ভারত বা পাকিস্তানের মতো দেশ নয়, সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র। তাহলে দেখো, সুলতানি বা মুঘল আমলে কিংবা আজকের দিনেও দেশ কথাটার কত রকম ব্যবহার হয়। যখনই ইতিহাস পড়বে তখন আগে বুঝে নেবে কোন সময়ে কোন অঞ্চলের কথা সেখানে বলা হচ্ছে। আন্দাজে পড়া যাবে না, আমাদেরকে বুঝে পড়তে হবে যে আমি কোন সময়ের কথা পড়ছি বা কোন জায়গার কথা আমি পড়ছি, সেটা আমাদের বুঝে নিয়ে পড়তে হবে। এরপরে দেখো বলা হচ্ছে, এই বইতে প্রায় 1000 বছরের ভারতের ইতিহাস তোমরা জানবে। মোটামুটি খ্রিস্টীয় 7ম শতক থেকে সপ্তদশ শতক পেরিয়ে অষ্টাদশ শতকের দোরগোড়া পর্যন্ত এই 1000 বছরে ভারতবর্ষে অনেক কিছু বদল ঘটেছে, আবার কিছু কিছু বিষয়ে মিল রয়ে গেছে। তবে কোনো বদলই রাতারাতি ঘটেনি। এখানে সেই ধারাবাহিক বদলগুলির নানা কথাই বলা হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের এই 1000 বছরের ইতিহাস জানার ক্ষেত্রে আমরা দেখব সময়ের পরিবর্তনের সাথে অনেক বিষয়ের পরিবর্তন হয়েছে, আবার অনেক বিষয়ে আগের মতো মিলও রয়ে গেছে।
তবে এই পরিবর্তনগুলো যে রাতারাতি হয়েছে তা কিন্তু নয়, এই পরিবর্তনগুলো ঘটেছে ধীরে ধীরে। এবারে 3 নং পৃষ্ঠার টুকরো কথা অংশে চলে আসছি। দেখো এখানে কয়েকটা শব্দ দিয়ে হেডিং করা হয়েছে, হিন্দ, হিন্দুস্তান, ইন্ডিয়া। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি অবশ্য এদেশে আসেননি, তিনি পার্সিক লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। অর্থাৎ পার্সিকদের লেখাপত্র থেকে এই হেরোডোটাস ভারত সম্পর্কে জেনেছিলেন। উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পার্সিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, তখন এই অঞ্চলের নাম হয় হিদুস। ইরানি ভাষায় স এর উচ্চারণ নেই, তাই স বদলে হয়েছিল হ, ফলে সিন্ধু বিধৌত অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত হলো। তাহলে হিদুস নামে পরিচিত হলো কোন অঞ্চল? পার্সিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সিন্ধু বিধৌত অঞ্চলগুলো। আবার গ্রিক ভাষায় হ এর উচ্চারণ নেই, তার বিকল্প ই। অতএব যা ছিল সিন্ধু হিদুস তা গ্রিক বিবরণে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো। এই জায়গাটা আরেকটু সহজভাবে বুঝে নাও। সিন্ধু নদীর বদ্বীপ এলাকা পারসিকরা দখল করে। পারসিকদের উচ্চারণে যেহেতু স নেই, হ এর ব্যবহার আছে, তাই তারা ওই এলাকাকে নিজেদের লেখাপত্রে হিদুস নামে উল্লেখ করে। আর এই পারসিকদের লেখাপত্র থেকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস হিদুস নামে জায়গা সম্পর্কে জানতে পারে। কিন্তু গ্রিকদের উচ্চারণে যেহেতু হ এর উচ্চারণে নেই, তার বিকল্পে ই আছে, তাই তার লেখায় হিদুস বদলে ইন্ডিয়া হয়ে যায়। অর্থাৎ সিন্ধু থেকে হয় হিদুস, হিদুস থেকে হয় ইন্ডিয়া। তবে খেয়াল রেখো, সেই সময় ইন্ডিয়া শব্দটি সিন্ধু বদ্বীপ এলাকাকেই মূলত বোঝাতো। দেখো হেরোডোটাস যখন ইন্ডিয়া নামটা ব্যবহার করেছিলেন, তখন ইন্ডিয়া শব্দের দ্বারা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো না, তখন ইন্ডিয়া শব্দের দ্বারা শুধুমাত্র সিন্ধু বদ্বীপ এলাকাকেই মূলত বোঝানো হতো। পরবর্তী সময়ে গ্রিকদের বিবরণী পড়লে বোঝা যায় পরবর্তীকালে ইন্ডিয়া বলতে উপমহাদেশকেই বোঝানো হয়েছে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমুদ্র, এই প্রধান দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা যথেষ্ট সচেতন ছিলেন। বিদেশি তথ্যসূত্রে আরেকটি নাম পাওয়া যায়, হিন্দুস্তান। আরবি ফার্সি ভাষায় হিন্দুস্তানের কথা বারবার এসেছে। 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। তাহলে হিন্দুস্তান শব্দটি কোথায় পাওয়া যায়? 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। এক্ষেত্রেও সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকেই হিন্দুস্তান হিসাবে বোঝানো হয়েছে। অর্থাৎ ইরানের সাসানীয় শাসকের শিলালেখতে যে হিন্দুস্তান নামের উল্লেখ পাওয়া গেছে, সেই হিন্দুস্তানের দ্বারাও কিন্তু সমগ্র ভারতবর্ষকে বোঝানো হয়নি, শুধুমাত্র সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকেই হিন্দুস্তান হিসেবে বোঝানো হয়েছে। একদম শেষের দিকে দেখো বলা হচ্ছে 10ম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। তাহলে প্রথম কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে? যদি এই প্রশ্ন আসে তাহলে লিখবে হুদুদ অল আলম গ্রন্থে। এই গ্রন্থটা কে লিখেছেন তা জানা যায়নি। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 4 নং পৃষ্ঠায়। এখানে 1-3 অংশে হেডিং করা হয়েছে ইতিহাসের গুণভাগ। কি বলা হচ্ছে এখানে দেখো, একটি দিনকে আমরা ঘন্টা, মিনিট বা সেকেন্ড দিয়ে ভাগ করতে পারি, কিন্তু হাজার হাজার বছরকে ভাগ করার উপায় কি? অর্থাৎ হাজার হাজার বছরকে তো আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড দিয়ে ভাগ করতে পারবো না।
ঐতিহাসিকরা তাই যুগ দিয়ে আলাদা করেন লম্বা সময়কালকে। তাহলে লম্বা সময়কালকে আলাদা করা হয় যুগ দিয়ে। সাধারণভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 যুগে ইতিহাসের সময়কে ভাগ করা হয়। তাহলে ইতিহাসের সময়কে সাধারণত কয়টা যুগে ভাগ করা যায়? 3টে যুগে, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। সেই অর্থে যে 1000 বছরের কথা এখানে আলোচনা করা হবে, অর্থাৎ এই পাঠ্য বইতে আলোচনা করা হবে, সেটা মধ্যযুগে পড়ে। অর্থাৎ এই পাঠ্য বইতে আমরা ইতিহাসের যে অংশের কথা পড়ব সেটা মধ্যযুগের মধ্যে পড়ে। কিন্তু মনে রাখা দরকার যে এভাবে যুগের পাঁচিল তুলে ইতিহাসকে ভাগ করা যায় না। হঠাৎ করে কোনো একদিন সকাল থেকে একটি যুগ শেষ হয়ে আরেকটি যুগ শুরু হয়ে যায় না। অর্থাৎ যুগ বলতে যে নির্দিষ্ট এই দিন থেকে এই যুগ শুরু হচ্ছে বা ওই দিনে গিয়ে এই যুগ শেষ হচ্ছে এমনটা নয়, এমন নির্দিষ্ট করে বলা যায় না। এই যুগ সম্পর্কেই দেখো বাদিকের টুকরো কথা অংশে কি লেখা রয়েছে, আদি মধ্যযুগ। রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ধরো দুপুর বেলার কথা, সেটা না সকাল না বিকেল। তেমনই ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে বলেন আদি মধ্যযুগ। অর্থাৎ যখন আদি যুগ পুরোপুরি শেষ হয়নি আবার মধ্যযুগ ও সম্পূর্ণ শুরু হয়নি, ওই সময়টাকে বলা হয় আদি মধ্যযুগ। চলে আসছি পরের অংশে। তাহলে কিভাবে বোঝা যায় কোন সময়টি কোন যুগে পড়বে? আসলে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি, দেশ শাসন, যুদ্ধ, পড়াশোনা এসব কাজের এক একটি বিশেষ দিক এক এক সময়ে দেখা যায়। সেগুলির তফাৎ থেকেই যুগ ভাগ করা রেওয়াজ আছে। তাহলে কোন সময়টা কোন যুগের মধ্যে পড়বে সেটা আসলে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি, দেশ শাসন, যুদ্ধ, পড়াশোনা এসব কাজের এক একটি বিশেষ দিককে বিশ্লেষণ করে সেই যুগটাকে ভাগ করা হয়। তাহলে কেমন ছিল মধ্যযুগের ভারত? আগে অনেকে বলতেন সে সময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন, কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সে সময়ের ইতিহাস লিখেছেন। তাতে দেখা যায় তখন জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ। এই বইতে সেসব উন্নতির কথাও তোমরা জানতে পারবে। অর্থাৎ মধ্যযুগের ভারতের বিভিন্ন উন্নতির কথাও এখানে জানা যাবে। সেই উন্নতির কিছু দৃষ্টান্ত দেখো এখানে তুলে ধরা হয়েছে। একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, কাঁথ বোনা বা যুদ্ধের অস্ত্র। বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময়ে জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার। পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়। তাহলে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের থেকে? পর্তুগিজদের কাছ থেকে। মনে রাখবে। তো এখানে কিন্তু ভারতের মধ্যযুগ সম্পর্কে আমরা নানা কথা জানতে পারবো। এই সময় অর্থাৎ ভারতীয় ইতিহাসের মধ্যযুগে দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। কখনো রাজার শাসন নড়বড়ে হয়ে গিয়েছিল, আবার কখনো সব ক্ষমতা একজন শাসকই হাতে তুলে নিয়েছিলেন। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। কোন সময়ে? ভারতীয় ইতিহাসের মধ্যযুগে। তারপরে দেখো নিচের অংশে বলা হচ্ছে ধর্ম ভাবনায় বেশ কিছু নতুন পথের হদিশ সে সময়ের মানুষ পেয়েছিল। আচার অনুষ্ঠান বা আড়ম্বর নয়, ভক্তি দিয়েই ভগবানকে পাওয়ার কথা বলা হয়েছিল। সাধারণ লোকের মুখের ভাষাই হয়ে উঠেছিল ধর্ম প্রচারের মাধ্যম। তার ফলে
ভারতের নানান অঞ্চলে আঞ্চলিক অনেক ভাষা এবং সাহিত্যের বিকাশ হয়, পাশাপাশি ছিল নানা ধরনের শিল্প চর্চা। কিন্তু শিল্প হোক বা সাহিত্য, সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না, অর্থাৎ শাসকদের কথা ছিল। যারা উচ্চ স্তরের মানুষ তাদের কথা ছিল সাহিত্যে, গরিব মানুষের কথা শিল্প বা সাহিত্যে খুব একটা বেশি ফুটে ওঠেনি মধ্যযুগে। সেসবের বেশিরভাগই ছিল শাসকদের গুণগানে ভরা, অর্থাৎ শাসকদের কথাই বেশি লেখা হতো শিল্প বা সাহিত্যের ক্ষেত্রে, সেগুলোর সঙ্গে জুড়ে থাকতো শাসকের নাম। তাই বলা হয় চোল রাজারা মন্দির বানিয়েছে অথবা তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। অসংখ্য সাধারণ কারিগর এবং শিল্পী যারা মন্দিরগুলি বা তাজমহল বানালেন, তাদের বেশিরভাগের নাম আমরা জানি না। অর্থাৎ যে সমস্ত সাধারণ মানুষ এই মহান সৃষ্টিগুলি নিজেদের পরিশ্রম দ্বারা তৈরি করেছিলেন, তাদের কথা আমরা কেউ জানি না। কেন জানি না? কারণ ইতিহাসে তাদের কথা লেখা নেই। মধ্যযুগের ইতিহাসে, অর্থাৎ মধ্যযুগের সাহিত্য বা লেখাগুলো শাসকদের গুণকীর্তনে ভরা ছিল, সেখানে সাধারণ মানুষের কথা খুব একটা বেশি লেখা নেই। আসলে মধ্যযুগের শাসকদের সভায় যে লেখকরা বা সভাকবিরা থাকতেন, তারা মূলত সেই শাসকদের মনোরঞ্জনের জন্যই লিখতেন। যেহেতু সেই লেখকরা বা কবিরা শাসকের অন্নে প্রতিপালিত হতেন, তাই শাসককে খুশি করার জন্যই শাসকদের গুণকীর্তন তারা ভরে ভরে লিখতেন। সেখানে সাধারণ গরিব মানুষের কথা লেখা হতো না বললেই চলে। এবারে চলে আসছে এই অধ্যায়ের 1-4 অংশে। দেখো হেডিং করা হয়েছে ইতিহাসের গোয়েন্দা। এখানে কি বলা হচ্ছে? ইতিহাস বই পড়তে সবসময় ভালো না লাগলেও গোয়েন্দা গল্প পড়তে তোমাদের নিশ্চয় ভালো লাগে। আসলে ঐতিহাসিক ও একজন গোয়েন্দা, গল্পের গোয়েন্দা টুকরো টুকরো সূত্র বা ক্লু খুঁজে বের করেন, তারপর যুক্তি দিয়ে সূত্রগুলির ঠিক ভুল বিচার করেন, শেষে ঘটে যাওয়া ঘটনার সত্য মিথ্যা তুলে ধরেন। তেমনি ঐতিহাসিক ও টুকরো টুকরো সূত্র খোঁজেন, সেগুলি যুক্তি দিয়ে বিচার করেন, তারপরে সূত্রগুলি সাজিয়ে অনেক কাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন। আর যেখানে সূত্রের টুকরো পাওয়া যায় না, সেখানে ফাঁক থেকে যায়। গোটা বছর জুড়ে এই বইটি পড়ার সময়ে তোমরাও এক একজন ঐতিহাসিক বা গোয়েন্দা হয়ে ওঠো। খুঁটিয়ে দেখো সূত্রগুলি, অনেক জায়গায় ফাঁক আছে, চেষ্টা করো যুক্তি দিয়ে সেগুলির ভরাট করার। খুঁজে দেখো নতুন কোনো সূত্র পাও কি না। তাহলে দেখবে ইতিহাস পড়তে গিয়ে তোমরা এক একজন ইতিহাসের গোয়েন্দা হয়ে উঠেছ। তখন ইতিহাস পড়তে আরও ভালো লাগবে। তো ঐতিহাসিকরা যেমন গোয়েন্দাদের মতো টুকরো টুকরো সূত্র খুঁজে যুক্তি দিয়ে বিচার করে সেগুলো ইতিহাসের আকারে আমাদের সামনে তুলে ধরেন, ঠিক তেমনই এই বইটি পড়ার মাধ্যমে আমাদেরকেও এক একজন ঐতিহাসিক বা গোয়েন্দা হয়ে উঠতে হবে। খুঁটিয়ে দেখতে হবে এই বইতে লেখা সূত্রগুলি, খুঁজে বার করতে হবে এখানে কোনো ফাঁক আছে কিনা, দেখতে হবে এগুলির দ্বারা আমরা নতুন কোনো সূত্র খুঁজে পাই কিনা। এভাবে আমরা ইতিহাসের অনেক তথ্য জানার পাশাপাশি নিজেরাও ইতিহাসের গোয়েন্দা হয়ে উঠব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।